আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। পাঠ্য বইয়ে আমরা পড়েছিলাম মুনির চৌধুরীর সেই বিখ্যাত উক্তি, মানুষ মরে গেলে পৌঁছে যায়, বেঁচে থাকলে বদলায়, কারণে অকারণে বদলায়। কিন্তু আরও আগে যদি আমরা দেখি, গ্রিক দার্শনিক হিরাক্লিটাসের একটা কথা আছে যে মানুষ এক নদীতে দুবার নামতে পারে না। মানুষ যে আসলে নিয়ত পরিবর্তনশীল, সেটাই আসলে বোঝানো হয়েছে। আমরা যেটা দেখছি যে 5ই আগস্টের পর বাংলাদেশে পরিবর্তনের খেলা চলছে। সেই মুহূর্তে বা সেই সময়ে একটা নতুন ট্রেন্ড চালু হয়েছে প্রফেসর ইউনূস সরকারের সমালোচনা করা। আমরা যেটা দেখি যে খুবই আলোচিত কিছু বুদ্ধিজীবী, টকশো, তারকা এবং যারা একসময় আসলে কেউ কেউ শেখ হাসিনারও সমালোচক ছিলেন, তারা হঠাৎ ঘুরে যান এবং প্রফেসর ইউনূসের একটা তীব্র সমালোচনায় তাদের সময় কাটছে। এটা বলে রাখা দরকার যে প্রফেসর ইউনূস একমাত্র বাংলাদেশি হিসেবে নোবেল পুরস্কার বিজয়ী হলেও বাংলাদেশের সমাজে তাকে নিয়ে প্রতিক্রিয়া ছিল মিশ্র। কেউ তার গ্রামীণ ব্যাংক মডেলের তীব্র সমালোচকও বটে। অন্যদিকে শেখ হাসিনার শাসনামলে তাকে নানা রকম নিপীড়ন, নির্যাতনের মুখে পড়তে হয়েছে এবং এটা মানুষকে তার প্রতি এক ধরনের সহানুভূতিশীল করে তোলে। এখন একটা বেসিক প্রশ্ন হচ্ছে, সরকার কি সমালোচনার ঊর্ধ্বে? না, কখনোই নয়। এবং এটা একটা ঐতিহাসিক সত্য যে পৃথিবীর প্রতিটি সরকারই মানবাধিকার লঙ্ঘন করে, পৃথিবীর প্রতিটি সরকারই তথ্য লুকায়, পৃথিবীর প্রতিটি সরকারই ওইভাবে ইনসাফ প্রতিষ্ঠা করে না। এবং রাষ্ট্র যে ব্যবস্থাটা, এটা অনেকটা একটা নিপীড়ক ব্যবস্থা। সুতরাং সরকারের সমালোচনা খুবই ন্যায্য, কিন্তু আমাদের এটা মনে রাখতে হবে প্রফেসর ইউনূসের সরকার কি এক বিশেষ পরিস্থিতিতে দায়িত্ব নিয়েছিলেন। একটা দেশের প্রধানমন্ত্রী পালিয়ে গেছেন, মন্ত্রিসভা, পুরো এমপি এবং এমনকি বায়তুল মোকাররমের খতিব, বিচার বিভাগের শীর্ষ ব্যক্তিরা সবাই পালিয়ে গেছেন, পুরো পুলিশ ডিপার্টমেন্ট পালিয়ে গেছে। পৃথিবীর ইতিহাসে আগে কখনো এমন ঘটনা ঘটেনি। এই পরিস্থিতিতে প্রফেসর ইউনূস সরকার দায়িত্ব নেয় এবং তাকে যখন আমরা সমালোচনা করি, ক্রিটিক করি, তখন এই বাস্তবতাটা আমাদের উপলব্ধি করা প্রয়োজন। কিন্তু আমরা যেটা দেখি যে একদল সমালোচক সেটা করেন না। কেন তারা করেন না, সেটার একটা বিশেষ উত্তর আমার কাছে আছে। আমরা যখন 5ই আগস্ট বাংলাদেশে যে অভ্যুত্থান হয়, তারপর যে ভারতীয় নেরেটিভ দেখি, তারা এটা প্রতিষ্ঠা করার চেষ্টা করে যে বাংলাদেশে জঙ্গিবাদের এক ধরনের উত্থান হয়েছে। অন্তত এটা না প্রতিষ্ঠা করতে পারলেও তারা এটা দেখানোর চেষ্টা করে যে 5ই আগস্ট এখানে একটা ইসলামপন্থীদের বিপ্লব হয়েছে। কিন্তু এখানে কি হয়েছে সেটা তো আসলে আমরা সবাই জানি। যে ছাত্ররাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, তার মধ্যে ইসলামপন্থী আছেন, লেফটিস্ট আছেন, সকল ধরনের মত পথের মানুষ আছেন। কিন্তু ভারতীয় যে নেরেটিভ, সেটা এটা দেখাতে চায় যে এখানে ইসলামপন্থীদের উত্থান হয়েছে এবং বাংলাদেশের আসলে বিপুল একটা সংখ্যক বুদ্ধিজীবী বলি, সোশ্যাল অ্যাক্টিভিস্ট বলি এবং নাগরিক সমাজের প্রতিনিধি বলি কিংবা টকশোতে আলোচক বলি, তারা এই মতবাদের উপর কিংবা এই মতামতের উপর তারা খুবই আস্থাশীল। আমরা যেটা দেখছি যে তারা একই ধরনের মত পোষণ করেন এবং ঠিক এই কারণেই তারা মনে করেন যে প্রফেসর ইউনূসের সরকার এই ইসলামপন্থীদের সঙ্গে এক ধরনের লিয়াজো করে চলছেন, ইসলামপন্থীদের নানাভাবে সুযোগ সুবিধা দিচ্ছেন এবং বাংলাদেশে ইসলামপন্থীদের একটা উত্থান হতে পারে, এই আশঙ্কা থেকেই মূলত তারা প্রফেসর ইউনূস সরকারের সমালোচনায় মুখর। অন্য আরও অনেক কারণ আছে, কিন্তু ব্যক্তিগত কারণ আছে, অনেক ক্ষেত্রে পাওয়া না পাওয়ার কারণ আছে, অনেক হিসাব নিকাশ আছে, রাজনীতির ভবিষ্যতের সমীকরণ মেলানোর ব্যাপার আছে, আওয়ামী লীগের বাংলাদেশে রাজনীতিতে ফেরানোর প্রশ্ন আছে। কিন্তু এটা একটা ইসলামপন্থীদের প্রতি তাদের যে এক ধরনের বিদ্বেষ, সেটা একটা প্রধান প্রশ্ন। হ্যাঁ, এটা ঠিক যে 5ই আগস্টের পর বাংলাদেশে ইসলাম পন্থার নামে এখানে বেশ কিছু ভুল কাজ হয়েছে। বিশেষ করে মাজারে যে হামলা হয়েছে নির্বিচারে, এটা খুবই দুঃখজনক এবং বেদনাদায়ক ঘটনা। আপনার মাজার পছন্দ না হতে পারে, আপনি মাজারকে বেদাত মনে করতে পারেন, সেটা আপনার দায়িত্ব হচ্ছে মানুষকে বোঝানো, কিন্তু কোনোভাবে হামলা চালানোর এখতিয়ার আপনার নেই। এবং আরও কিছু বাড়াবাড়ি হয়েছে, কিন্তু আমাদের এটা মনে রাখতে হবে যে বাংলাদেশের ইসলামপন্থীরা দীর্ঘ একটা সময় একটা ট্রমার মধ্যে ছিলেন। শেখ হাসিনার পুরো শাসন আমলে তাদের নানা রকম নিপীড়ন, নির্যাতনের মুখোমুখি হতে হয়েছে, মৃত্যুদণ্ড হয়েছে, তাদের গুমের শিকার হয়েছেন, গুলিতে নিহত হয়েছেন এবং অনেক সময় অনেক সাধারণ মানুষকেও জঙ্গি তকমা দিয়ে হত্যা করা হয়েছে, নির্যাতন করা হয়েছে। এরকম একটা ট্রমার অবস্থা থেকে তারা যখন স্বাভাবিক জীবনে এবং অনেকটা স্বাধীন জীবনে ফিরে এলেন, তারা আসলে বেশ কিছু ভুলও করেছেন। কিন্তু এখন আমরা যেটা দেখছি, ক্রমান্বয়ে তারা নিজেদের সামলে নিচ্ছেন এবং বাংলাদেশের আরেকটা বিষয় দেখা যাচ্ছে যে ইসলামপন্থী যে রাজনৈতিক দলগুলো ছিল বা আছে, তাদের মধ্যে যে মতবিরোধ ছিল, আকীদাগত যে পার্থক্য ছিল সেটা এবং তারা যে একটা বিরোধের মধ্যে ছিলেন,
আকীদাগত পার্থক্যকে এক পাশে রেখে তারা আমরা যেটা দেখছি যে অনেকটা কাছাকাছি আসছেন, এবং এটাও অনেককে আসলে আতঙ্কিত করছে, উদ্বিগ্ন করছে, যে কারণে তারা এটার তীব্র সমালোচনা করছেন এবং তাদের সমালোচনার টার্গেটে পরিণত হচ্ছেন ইউনূস সরকার এবং ইসলামপন্থীরা। এখন ইসলামপন্থী পন্থার নামে কেউ যদি জঙ্গিবাদ করে, কেউ যদি সন্ত্রাসবাদ করে, সেটা কোনোভাবেই সমর্থনযোগ্য নয় এবং এটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। কিন্তু ইসলামপন্থীরা যদি গণতান্ত্রিক পন্থায় রাজনীতি করে, তারা যদি তাদের কথা মানুষের কাছে বলতে চায়, সেটা কি বাধা দেওয়া কোনো গণতন্ত্র? পৃথিবীর সেকুলার রাষ্ট্রগুলিতে কি ধর্মভিত্তিক রাজনীতি চালু নেই? সুতরাং ইসলামপন্থীদের নাম শুনলেই তাদের প্রতি বিদ্বেষ পোষণ না করে তাদেরকে তাদের কথা বলতে দেওয়া উচিত, তাদেরকে তাদের রাজনীতি করতে দেওয়া উচিত, এবং এটা নিয়ে আসলে নানা রকম জটিলতা তৈরি না করে আমরা যদি তাদের মানবাধিকার এবং রাজনৈতিক অধিকার স্বীকার করে নেই, তাহলেই সম্ভবত মঙ্গলজনক, এবং এটা সবার জন্যই মঙ্গলজনক।